যদিও এই বক্তব্যটা একজন বিজেপি নেতার, যিনি বাংলাদেশ সম্পর্কে বরাবরই বিভিন্ন রকম মন্তব্য করে সমালোচনায় আছেন। আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। কথা বলছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী। তো তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার যে মনোভাব প্রকাশ করেছেন, সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ইতিহাস, ইভেন এই সমন্বয়কদের পরিণতি কী হবে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কী হবে, এর পাশাপাশি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে তারা কতটুকু মূল্যায়ন করে রাইট নাও, তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর ভারতের তারা বলছিল যে তারা চিঠির বিষয়ে অবগত আছে, তবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নন। বাট এই মুহূর্তে আপনার কি বলে যে টক অফ দ্য সিটি বা টাউন বা কান্ট্রি আমরা যদি ধরি, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, আর এই বিষয় নিয়েই ভারতের বিজেপির এই শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা, বাংলাদেশের এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা, এখানে বিশেষ করে সারজিদ, হাসনাস, আসিফ, তারপর আমাদের যেই বাচ্চারা আছে, তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভারতের ইতিহাস জানে না। পশ্চিমবঙ্গ বিধানসভার বাহিরে তার এই বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তিনি বলছেন যে ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল, বঙ্গবন্ধুর পুরো পরিবারকেও আশ্রয় দিয়েছিল, দালাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছিল, চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই বাংলাদেশিরা পালাবে। যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়েছে, তাদেরকে নিজামির মতন গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা আবেগকে অস্বীকার করবে, তাদের কপালে আপনার কি বলে যে দড়ি অপেক্ষা করছে। আর এর বক্তব্য হচ্ছে যে আমরা মানে হচ্ছে এখানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কেও বেশ কিছু কটু কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির এই নেতার বক্তব্য কি ভারত সরকারের বক্তব্য? আপনি বিষয়টাকে যদি দেখেন একটু ইলাবোরেট করে বা একটু বড় আকারে বিশ্লেষণে যদি আমরা যাই, এই বক্তব্যটাই কোথাও না কোথাও ভারত সরকারের কিন্তু আভ্যন্তরীণ বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারী মুখ দিয়ে যেভাবে কথাগুলো বলেছে, কূটনৈতিকভাবে ভারত সরকার এভাবে কথাটা বলবে না। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পারসেপশন বলছে শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিবে না। এর প্রধান কারণ হিসেবে তারা তার প্রাণহানির সংখ্যাটা দেখছেন। ইভেন আমাদের দেশের পক্ষ থেকে উপদেষ্টারা যখন বলছেন যে শেখ হাসিনাকে ফিরাতে হবে, ইভেন তাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তো এই বক্তব্যগুলা রাজনৈতিক আশ্রয় বলেন, কূটনৈতিক আশ্রয় বলেন, বা শেখ পরিবারের সাথে ভারতের যে সম্পর্ক, শুধুমাত্র এখানে একটা দল না, পুরো ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই সময়ে যখন 1971 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে আপনার ক্ষমতায় ছিলেন, 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুল পরিবারকে হত্যা করা হয়েছিল, তখন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তৎকালীন সময় ভারতের গদিতে কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন। মানে আজকের দিনের যে কংগ্রেস, বিজেপির উত্থান তো অল্প কয়েকদিন, আমরা যদি ধরি 10-15 বছর ধরে তারা ক্ষমতায় আসছে, বাট ওই সময় যেই কংগ্রেস ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন। তো এখন শেখ হাসিনার ইস্যুতেও ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল একটা বিশেষ বৈঠক করে। আপনাদের খেয়াল থাকার কথা, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরপরই ভারতের রাজ্য সরকারগুলো সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে যে শেখ হাসিনার ইস্যুতে ভারত সরকারের অবস্থান কি হবে। দেন দলমত নির্বিশেষে তারা কিন্তু এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। আর আজকের দিনে যখন আমরা এই আলোচনা করছি বা এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে দুই দেশের মধ্যে, সেখানেও কোনোভাবেই আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের হাতে শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দিবে না। এটা যতটুকু আমরা তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট সব কিছু আমরা বুঝতে পারছি যে বিষয়টা এমন হবে। আর সমন্বয়কদের ইস্যুতেও ভারত যে কথাগুলো বলছে, এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। কেননা গেল কয়েকদিন যাবৎ আপনার বেশ কয়েকজন সমন্বয়কের মরদেহ পাওয়া গেছে, এখনও একজন মিসিং আছে, খালিদ নামক একটা ছেলে। আবার অনেক সমন্বয়কদের বাড়ির সামনে লেখা আছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়করা। এরকম নানান যে বক্তব্য, সেখানে ভারত রয়ের মাধ্যমে কোনো ঘটনা ঘটাতে পারে,
অস্বাভাবিক কিছু না, সীমান্ত এরিয়া, এই দেশে সব কিছুই সম্ভব। তো সেদিক দিয়েও কিন্তু বিষয়টাকে হালকা নেওয়ার সুযোগ নেই। এখন ভারতের এই বক্তব্যটা রাষ্ট্রীয় কোনো বক্তব্য না হলেও এই শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, কূটনৈতিকভাবে তার কাছ থেকে কোনো জবাবদিহিতা আদায় করা হয়নি। ভারত সরকারের মাধ্যমেও তাকে কোনো মেসেজ দেওয়া হয়নি যে তুমি বাংলাদেশ নিয়ে যে এই ধরনের মন্তব্য করছো, যে উপরজনা থেকে আবর্জনা ফালাই দিলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুবই কটু কথা, কটু শব্দ, যে মৌলবাদী, মোল্লা, হ্যাঁ, এরকম শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কোনো জবাবদিহিতা চাওয়া হয়েছে কিনা তাও আমার জানা নেই। সো এই মানুষটা তিনি কথা বলবেনই। আর যেহেতু এখানে পলিটিক্যাল ইস্যু, শেখ হাসিনা ইস্যু, স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, নিয়ার অ্যাবাউট 40% পিপল যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের কাছে শুভেন্দু অধিকারী বা ভারতের এই ধরনের বক্তব্য অনেকটা তাদের কাছে মজাও লাগছে, কারণ ইটস এ চ্যালেঞ্জিং ইস্যু। তো দিন শেষে আমি জানি না আসলে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু তো নিশ্চিত বলতেই পারি যে এই অন্তর্বর্তী সরকারের হাতে, মানে এই উপদেষ্টাদের ক্ষমতা থাকাকালীন, এখানে শেখ হাসিনাকে ভারত জীবনেও ফেরত দেবে না। যদিও কখনো তাদের পত্রপড়ানোর যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী হয়তো পরবর্তীতে কোনো গণতান্ত্রিক দল রাষ্ট্র ক্ষমতায় আসলে, লাইক বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা পরবর্তী সময় অন্য কিছু ঘটতে পারে, বাট রাইট নাও ফেরত দেবে না। বরঞ্চ সমন্বয়কদেরকে তারা প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। এখন এটা নিয়ে আমাদের দেশ সরকার কি আসলে কথা বলে, যদি শুভেন্দু অধিকারীর কথার পরিপ্রেক্ষিতে সরকার কথা বলবে কিনা তাও একটা প্রশ্ন, কারণ তিনি দায়িত্বশীল কোনো ব্যক্তি নন। তবে আপাতত শেখ হাসিনার জন্য কিছুটা তো গ্রিন জোন ভারতের এই ধরনের বক্তব্য থেকে তৈরি হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো যখন সামনে আসে, স্বাভাবিকভাবে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নামটাই প্রথম ধাপে উঠে আসবে। দুইটা কারণ। প্রথম কারণটা হচ্ছে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যটা গুড়িয়ে গেছে। এর পাশাপাশি অমির রহমান একজন কি বলে যে সুইজারল্যান্ডে সম্ভবত তিনি বসবাস করেন, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে একটা টেলিভিশন টকশো অথবা সোশ্যাল মিডিয়া টকশো কোনো একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে। এরপরই কাকতালীয়ভাবে 2 থেকে 3 জন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশনে আছে। একজন সমন্বয়ক গত 72 ঘন্টা যাবৎ মিসিং। দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তথ্য কোনো কিছুই তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি। আদৌ জীবিত নাকি মৃত সেইটাও এখনো কনফার্ম না। এই যখন অবস্থা, তখন বাকি সমন্বয়কদের অন্তরে ভয় তৈরি করার জন্য নতুন একটা কার্যক্রম আমরা দেখলাম বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েম, তার বাড়ির দেয়ালে একটা অদ্ভুত লেখা দেখা গেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইভেন এটাকে হত্যার হুমকি হিসাবে দেখছে এলাকাবাসী। এটা হত্যার হুমকি হিসাবে না, হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে। বগুড়ার সদর থানার নওদাপাড়া এলাকায় ওই সমন্বয়কের বাড়ির দেয়ালে আপনার এই লেখাটি কে বা কারা আসলে লিখে গেছে এই সম্পর্কে কোনো তথ্য এখনো বের হয়নি। নিজ বাড়ির দেয়ালে এমন হুমকিতে আতঙ্কিত সায়েম এবং তার পরিবার। আতঙ্কিত হবারই কথা, এটা খুবই সিম্পল, কারণ আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যা ঘটেছে, এটা ঘটবে কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি। আর এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে একটা কি বলা হয় যে বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো বা দলীয় পদ পদবিতে ছিলেন, তারা নানা ধরনের ঝামেলায় পড়েছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে জীবনের নিরাপত্তা অনেকের হচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। তো কোথাও না কোথাও সেই জিনিসগুলো থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের জন্য এই বিষয়টা কিন্তু আসলেই টেনশনের একটা ইস্যু। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে ওইভাবে রাজি হয়নি তার পরিবার। সহসমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। আর দেয়ালে এমন লেখাটি রাতের আধারে কে বা কারা লিখে গেছে, সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন SM মঈনুদ্দিন সাহেব, তিনি বলছেন যে ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন, তাদের সাথে এমন ঘটনাটা আসলেই অস্বাভাবিক বা এটা হতাশাজনক, দুঃখজনক। এখন এটার দুইটা পারসেপশন, যে বললাম না যে
এই সহ সমন্বয়কদের বা সমন্বয়ক যারা আছেন তাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু আস্তে আস্তে একটা কি বলা হয় যে বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ তাদের কারণে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য ধসে গিয়েছে। পলাতক আছে, বাড়িতে যেতে পারছে না, অনেক জায়গায় মব জাস্টিস হচ্ছে, তাদের সম্পত্তি লুটপাট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো আওয়ামী লীগ অ্যাজ এ দল হিসাবে বা কি বলা হয় যে অ্যাজ এ টিম ওয়ার্ক হিসাবে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর, এটাই হচ্ছে বাস্তবতা। আর যার কারণে আপনি দেখবেন শেখ হাসিনার ইস্যু বা আওয়ামী লীগের কোনো ইস্যু আসলে সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের মধ্যে অন্তরে কাঁপুনি ধরে। এটার একটাই কারণ যে আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে না আসুক, এটা সবচেয়ে বেশি চায় এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। বিএনপি তারা টেকনিক্যালি কথা বলে, বিএনপির আর ওইরকম কোনো ঝামেলা নেই, কারণ তারা তো ভাই 16 বছর যাবৎ যতটুকু নির্যাতিত হওয়ার অথবা সরকার কর্তৃক চাপে পড়ার পড়ছিল। জামাতও ওই রকম ঝামেলায় নাই, ঝামেলায় আছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। কারণ অদূর ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে, ওই যে হাসনাত সার্জিস বলছিল যে মানে 20 বছর পরে হলেও আওয়ামী লীগ এই প্রতিশোধ নিবে, আর এটাই বাস্তব যে নেবে, এটাই বাস্তব। এখন এই সহ সমন্বয়ক বা সমন্বয়করা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লিগেসি, সামাজিক বা এলাকার যে অবস্থান, খুবই অর্ডিনারি ফ্যামিলি থেকে তারা বিলংস করে। এখন আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করি অথবা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি, এখানে ফ্যামিলি লিগেসি একটা ইস্যু আছে যে আপনি কার ছেলে কার নাতি, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, অর্থনীতি কতটা শক্তিশালী, এগুলোর উপরেই লোকাল এরিয়াতে আপনার সম্মান বা সামাজিক অবস্থানটা তৈরি হয়। তো এই অভ্যুত্থানের মাধ্যমে যাদের উত্থান ঘটেছে এদের কারোরই রাজনৈতিকভাবে শক্ত কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। আবার অনেকেই মানে ঘাপটি মেরেছিল ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে, আর এখন তারাই দেখা গেছে যে কেউ শিবির, কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথেই তারা তাদের নিজ দলের সাথে বেমানি করছে, বিবেকের তাড়নায় তারা মনে করছে যে না এই সরকার যথেষ্ট ফেসিস্ট, ফালাই দেওয়া দরকার। তো এগুলোর কারণে অবশ্যই তাদের অন্তরে ভয় কাজ করছে। বাট রাষ্ট্রের উচিত এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের উপর ক্রমবর্ধমান যেই নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করা, অথবা তাদের প্রটেকশন। এখন প্রটেকশনকে আসলে দেওয়ার সুযোগ আছে? সারা দেশে যেই পরিমাণ সমন্বয়ক সহ সমন্বয়ক আছে, এদের প্রোটেকশন দিতে গেলে আরো 2-4-5 লক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে, এটা কখনোই সম্ভব না। তো আসলে তাদের জীবনের নিরাপত্তার ইস্যুটা একটা বড় ফ্যাক্ট কিন্তু এই মুহূর্তে। তো তাদের উচিত ব্যক্তিগতভাবে সাবধানে চলাফেরা করা, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে না হয়। আর যারা এই ঘটনাগুলো করছে অবশ্যই তাদেরও বিচারের ব্যবস্থা করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই বাস্তব।